সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক মণ্ডলী, দর্শক শ্রোতা সহ সকল ছাত্রছাত্রীবৃন্দ, যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আরম্ভ করছি। চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ক্লাসে প্রবেশ করলেই বুঝতে পারবো আমাদের আজকের আলোচ্য বিষয় কি। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমেই পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, দ্বাদশ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়। পাঠের শিরোনাম ভারত উপমহাদেশের মুঘল শাসন। পাঠ্যাংশ মুঘল আমলে আর্থসামাজিক অবস্থা। আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুঘল আমলের শাসকবৃন্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থ, এখানে হলো সামাজিক বৈষম্য। মুঘল শাসন আমলে শাসন ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সম্পূর্ণ ছিল ব্যতিক্রম। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি হতে পারে আমাদের বুঝে আসছে অবশ্যই। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মুঘল আমলে আর্থসামাজিক অবস্থা। শিক্ষণফল, পাঠ শেষে শিক্ষার্থীরা মুঘল আমলের শাসন পদ্ধতি বলতে পারবে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে, সামাজিক অবস্থা বিশ্লেষণ করতে পারবে। মুঘল আমলে শাসন ও আর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন ডিউরিং দ্য মুঘল রুল। ভারতবর্ষে মুঘল সম্রাটগণ স্বতন্ত্র শাসন পদ্ধতি প্রবর্তন করে। ঐতিহাসিকগণ মুঘল প্রশাসন ব্যবস্থাকে ভারতীয় প্রেক্ষিতে পারস্য আরব ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। ভারতে প্রবর্তিত মুঘল শাসন ব্যবস্থাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, গ্রানাইল সিস্টেম অফ গভর্নেন্স। মুঘল যুগে একটি অনন্য শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন গঠন হয়েছিল। সম্রাট এবং তার নিয়োজিত একটি অমর্ত্য দল নিয়ে তিনি কেন্দ্রীয় শাসন পরিচালিত হতো। অমর্ত্য দল মানে সে নিজে এমন একটি দল পরিচালনা করেছিল, নিয়োজিত ছিল। মুঘলরা যা বলতো দল প্রতিনিধিদের এই শাসন কার্যে তা প্রয়োগ করত, তাদের নিজেদের কোনো মতামত ব্যক্ত ছিল না। মুঘল কেন্দ্রীয় সরকারের
প্রধান ছিলেন সম্রাট নিজেই। তিনি একাধারে প্রধান সমরকর্তা, প্রধান বিচারক ও ধর্মীয় বিষয়ে চূড়ান্ত মীমাংসাকারী ছিলেন। তিনি কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের সমগ্র বিভাগের প্রধান নিযুক্ত করতেন। তাদের বদলি ও পদোন্নতি ও পদচ্যুতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীনে ছিল। এক কথায় মোগল সম্রাটগণ ছিলেন নির্কুশ ক্ষমতার অধিকারী। তারা মনে করতেন যে সম্রাটের পদমর্যাদা আল্লাহর দান। এই ছিল সম্রাটগণ। বকিল পদমর্যাদায় সম্রাটের পরেই ছিল বকিলের স্থান। হকিল ছিলেন মূলত প্রধানমন্ত্রী। তিনি সম্রাট ও কেন্দ্রীয় সরকারের শাসন ব্যবস্থার মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করতেন। তিনি সাম্রাজ্যের সকল ফরমান এবং প্রাদেশিক সরকারের কাছে পৌঁছেতেন। অর্থনৈতিক কর্মকাণ্ড, ইকোনমিক্স অ্যাক্টিভিটিস। এই অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল দেওয়ান। দেওয়ান ছিলেন কেন্দ্রীয় সরকারের অর্থ ও রাজস্ব বিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা। বাদশাহের পরই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন দেওয়ান। তার মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অর্থনৈতিক কর্মকাণ্ড যিনি পরিচালনা করতেন তাকে বলা হয় দেওয়ান। ইকোনমিক্স অ্যাক্টিভিটিস। তার সাহায্যেই মোগলদের অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালিত হতো। মীর বকশিস। কেন্দ্রীয় সরকারের সামরিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা ছিলেন মীর বকশি। সেনাবাহিনীর নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বেতন ভাতা প্রদান এবং রসদ সরবরাহের দায়িত্ব মীর বকশিসের উপর ছিল। মীর সামান। মীর সামান কে? মীর সামান ছিলেন কেন্দ্রীয় সরকারের রাজকীয় গৃহস্থলী বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান। রাজপ্রাসাদের প্রয়োজনীয় রসদ সরবরাহ এবং রাজকীয় উৎসব ও ভোজ অনুষ্ঠান আয়োজন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতেন সেই মীর সামান। সদর উস সুদূর। সদর উস সুদূর ছিলেন দাতব্য ও ধর্ম বিষয়ক কর্মকর্তা। তিনি সম্রাটের ধর্মীয় সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতেন। তিনি সাম্রাজ্যের সর্বত্র সকল জ্ঞান বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানের কার্যক্রম তদারকি এবং পূর্ণ আয়ত্তে রাখতেন। কাজী-উল কুজ্জাত। মুঘল কেন্দ্রীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বিভাগ ছিল দেওয়ানুল কাজা। এ বিভাগের প্রধান ছিলেন কাজী-উল কুজ্জাত বা প্রধান বিচারপতি। মুহতাসিব। জনগণের নৈতিক চরিত্রের তত্ত্বাবধায়ক বিষয়ক প্রধান কর্মকর্তা ছিলেন মুহতাসিব। সাম্রাজ্যের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যেমন মদপান, জুয়া খেলা, ব্যভিচার, রমজান মাসে দোকানে প্রকাশ্য পানাহার, শুক্রবারের জামাতে নামাজ আদায় প্রভৃতি কার্যকলাপ তত্ত্বাবধান তার কর্তব্যের অন্তর্ভুক্ত ছিল।
উপযুক্ত কর্মকর্তা ছাড়াও কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোতে অন্যান্য যেসব কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা হলেন মিরি আতিশ, গোলন্দাজ বিভাগের প্রধান; দারোগাই ডাকচৌকি, গোয়েন্দা বিভাগের প্রধান; ওয়াকিয়াই নবিশ, বার্তা বিভাগের প্রধান; মিরি বহর, নৌবাহিনীর প্রধান; মুস্তাওয়াফি, হিসাব নিরীক্ষা প্রধান; নাজিরি বুয়তাত, শাহী মহলের তত্ত্বাবধায়ক; মিরি বর, বন বিভাগের প্রধান; মিরি তুজাক, উৎসাবীর তত্ত্বাবধায়ক; দারোগাই ডাকসার, টাকা প্রস্তুত কারখানার প্রধান। প্রাদেশিক শাসন ব্যবস্থা, প্রভিন্সিয়াল গভর্নমেন্টস। ঐতিহাসিক যতুনাথ সরকার বলেন, মুঘল আমলের প্রাদেশিক সরকারের প্রশাসনিক কাঠামো ছিল কেন্দ্রীয় সরকারের অবিকল একটি ক্ষুদ্র চিত্র। সম্রাট আকবরের আমলে প্রদেশের সংখ্যা ছিল 15টি, সম্রাট জাহাঙ্গীরের আমলে ছিল 17টি, সম্রাট শাহজাহানের আমলে ছিল 22টি, সম্রাট আওরঙ্গজেবের আমলে ছিল 21টি। সুবেদার, প্রাদেশিক প্রশাসনের সুবেদার ছিলেন প্রশাসনিক প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্রাটের প্রতিনিধি হিসাবে সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালনায় তিনি ছিলেন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। প্রশাসন পরিচালনার জন্য দেওয়ান ছাড়া অন্য সকল কর্মকর্তার নিয়োগ ও তাদের কার্যক্রম তদারকির দায়িত্ব ছিল সুবেদারের উপর। দিওয়ান, প্রদেশের সুবেদারের পরই দেওয়ান ছিলেন দ্বিতীয় নির্বাহী কর্মকর্তা। তিনি সরাসরি সম্রাট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন। দিওয়ান কেন্দ্রের ন্যায় অর্থ রাজস্ব প্রশাসনের পরিচালনা করতেন। দেওয়ান তার কার্যাবলীর বিবরণ কেন্দ্রীয় দেওয়ানের নিকট পেশ করতেন। সদরু কাজী, প্রদেশের বিচার, ধর্ম, দাতব্য বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ছিলেন সদর ও কাজী। তিনি তার কার্যাবলীর রিপোর্ট কাজীউল ফুজ্জাতের নিকট পেশ করতেন। বকশী, প্রদেশের সামরিক ব্যবস্থাপনার প্রতিপক্ষের দায়িত্ব ছিল বকশী পদাধিকারী কর্মকর্তার উপর। এছাড়াও প্রাদেশিক প্রশাসনের গুরুত্বপূর্ণ পদাধিকারী কর্মকর্তা ছিলেন ওয়াকিয়া নবিশ, কোতোয়াল এবং আমিল প্রভৃতি। সরকার, পরগনা ও গ্রাম প্রশাসন। মুঘল আমলে প্রাদেশিক প্রশাসনের পরবর্তী প্রশাসনিক ইউনিট ছিল সরকার বা জেলা। সরকারের প্রধান নির্বাহী পদবি ছিল ফৌজদার। এছাড়াও আমলগুজার রাজস্ব কর্মকর্তা, ভিতিকচি দলিল রক্ষক এবং আমলগুজার কোষাগার প্রধান সরকারের উল্লেখযোগ্য কর্মকর্তা ছিলেন। পরগনা, প্রশাসনের প্রধান কর্মকর্তা ব্যক্তি ছিলেন সিকদার। প্রশাসন পরিচালনায় তার সহযোগী কর্মকর্তা ছিলেন আমিল, কানুনগো এবং ফতোয়াদার ইত্যাদি। মুঘল আমলে স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট ছিল
গ্রাম গ্রাম প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল গ্রাম পঞ্চায়েতের উপর। সামাজিক অবস্থা, সোশ্যাল স্ট্যাটাস। আমরা এখানে ছবিতে তিনটি বিষয় দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটি, সেটি হচ্ছে প্রথম পর্যায়ে মানুষ উচ্চবিত্ত, দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি মধ্যবিত্ত, আর তৃতীয় ছবিটি হচ্ছে নিম্নবিত্ত। মোগল আমলে ভারতবর্ষের সামাজিক অবস্থা ছিল বেশ বৈচিত্র্যময়। সমাজে তিন শ্রেণী বিভক্ত ছিল: অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণী, এলিট ক্লাস। অভিজাত শ্রেণীর মধ্যে প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থার ন্যায় মোগল আমলেও ভারতীয় সমাজে সম্রাট ছিলেন সর্বময় ক্ষমতা এবং অভিজাত্যের প্রতীক। তারপরই ছিল আমির উমরাগণ। এরা ছিলেন সমাজের প্রধান অভিজাত। এ সকল অভিজাত বর্গ খুব জাঁকজমক বিলাস ভাবে জীবনযাপন করতেন এবং বসনের মধ্যে জীবনযাপন করতেন। তারা ছিল উচ্চবিলাসী। মধ্যবিত্ত, মিডিল ক্লাস। মধ্যবিত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী, কর্মকর্তা, কবি, সাহিত্যিক, গুণীজন। মোগল আমলে সরকারি কর্মচারী, কবি, সাহিত্যিক, ধর্মপ্রচারক, বণিক, মহাজন প্রভৃতি সমন্বয়ে একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। তাদের জীবনযাত্রা ছিল অতি সাধারণ ও জাঁকজমকবিহীন। নিম্ন শ্রেণী, লয়ার ক্লাস। নিম্ন শ্রেণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমার। মোগল সমাজের সর্বনিম্ন স্তর ছিল তাদের। তারা ছিল কৃষক, শ্রমিক, কারিগর, জেলে, কামার, কুমার ইত্যাদি পেশার লোকজন। তারা খুবই সাধারণ জীবনযাপন করত। তারা অভিজাত শ্রেণীর কর্তৃক নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল। তাদেরকে শোষণ করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণীর লোকজন ভোগ করত, চলাফেরা করত। সামাজিক উৎসব, সোশ্যাল ফেস্টিভ্যাল। মোগল আমলে ভারতবর্ষে নানাবিধ সামাজিক উৎসব প্রচলন ছিল। মুসলিম সমাজে আকিকা, পুত্র সন্তানের খাতনা, বিবাহ উৎসব, কুলখানি বা চেহলাম ইত্যাদি উৎসব পালন করা হতো। হিন্দু সমাজেও নানা উপলক্ষে সামাজিক উৎসবাদি পালন হতো। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত ছিল। ধর্মীয় উৎসব, রিলিজিয়াস ফেস্টিভ্যাল। মোগল যুগে মুসলিম সমাজে ঈদুল ফিতর, ঈদুল আজহা, মুহররম, শবে বরাত, ঈদে মিলাদুন নবী ইত্যাদি ধর্মীয় উৎসব পালিত হতো। হিন্দু সমাজের দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, রথযাত্রা ইত্যাদি ধর্মীয় উৎসব পালিত হতো। সমাজে দাস প্রথা, সেলবার্সি ইন দ্য সোসাইটি। মুঘল আমলে ভারতে দাস প্রথার প্রচলন ছিল। দাসদের সামাজিক কোনো অধিকার ছিল না। সুন্দরী দাসীগণ প্রভুদের উপপন্থী হিসেবে ব্যবহৃত হতো। নারীর অবস্থা, দ্য কন্ডিশন অব দ্য ওমেন। মুঘল সমাজে নারী জাতির সম্মান মর্যাদা ছিল, তবে তাদের শিক্ষার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না।
অভিজাত পরিবারের নারীরা শিক্ষা অর্জন করতে পারত। রাজ পরিবারের নারীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যেমন যোধবাই, নূরজাহান, মমতাজ মহল, জাহানারা বেগম, তারাবাই, জিজাবাই, মীরাবাই, চাঁদ সুলতানা প্রমুখ মহিলাগণ মুঘল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, জঘন্য কুপ্রথা ছিল। কন্যা স্ত্রীকে অবহেলা করা হলেও মাকে যথেষ্ট মর্যাদা দেওয়া হতো। শিক্ষা ও সাহিত্য, এডুকেশনাল লিটারেচার। কে কে দত্ত বলেন, ভারতে মুঘল শাসকবৃন্দ শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন। তারা শিক্ষা বিস্তারের লক্ষ্যে সমাজের বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন এবং বিভিন্ন স্থানে মসজিদ, মঠ এবং পণ্ডিতদের অর্থ আদান করে বিদ্যা শিক্ষার ব্যবস্থা করতেন। মুঘল সম্রাটগণ সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। মিউজিক, শুধু আওরঙ্গজেব ব্যতীত সকল সম্রাটগণই সঙ্গীতের সমমর্যাদার অধিকারী ছিলেন। এই সময়ে সঙ্গীত বিদ্যার যথেষ্ট উন্নতি সাধিত হয়। সঙ্গীত প্রিয় সম্রাট বাবরের আমলে যন্ত্র ও কণ্ঠ সঙ্গীতের উৎকর্ষ সাধিত হয়েছে। আকবরের সময় সঙ্গীতের ব্যাপক চর্চা হতো। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিয়া তানসেন, রামদাস, সুরদাস, বিলাস খান ও লাল খান ও রাজবাহাদুর মুঘল আমলের বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। স্থাপত্য শিল্প, আর্কিটেকচার। মুঘল সম্রাটগণ স্থাপত্য শিল্পের উদার পৃষ্ঠপোষক ছিলেন। তাদের শাসনামলে ভারতবর্ষে স্থাপত্য শিল্পের বিস্ময়কর উন্নতি সাধিত হয়। সম্রাট শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। তার আমলে তাজমহল, আগ্রা ফোর্ট, লাল কেল্লা, মতি মসজিদ সহ বিভিন্ন সমাধি, প্রাসাদ, মসজিদ এবং দুর্গ ইত্যাদি আজও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পেইন্টিং, চিত্রকলা। মুঘল চিত্রকলা ভারতীয় ও পারস্য রীতি সংমিশ্রণে এক অভিনব এবং অপূর্ব রূপ পরিগ্রহ করে। হুমায়ুনকে মুঘল চিত্রকলার প্রতিষ্ঠাতা বলা হলেও জাহাঙ্গীরের আমলে চিত্রকলার চর্চা স্বর্ণযুগ বলা যেতে পারে। মুঘল চিত্রকদের মধ্যে আবুল হাসান, ঈশা খাঁ, কিষণ দাস, উস্তাদ মনসুর প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন উল্লেখযোগ্য। অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক্স কন্ডিশন। ব্যবসা বাণিজ্য। মুঘল আমলে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের অত্যন্ত বিকশিত হয়। অন্তঃবাণিজ্য, বহির্বাণিজ্য বিশেষ উন্নতি সাধিত হয়েছিল। এ সময়কালে ভারতবর্ষের কৃষি ও শিল্পজাত দ্রব্যের মধ্যে চাল, গম, চিনি, লবণ, গন্ধক, সুতিবস্ত্র ইত্যাদি ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশে প্রচুর পরিমাণে রপ্তানি হতো। শুল্কের হার কম কমানো থাকায় বিদেশি বণিকরা ভারতে বাণিজ্য করতে উৎসাহিত হতো। ইউরোপ ও আফ্রিকা হতে বিভিন্ন দ্রব্য সামগ্রী ভারতে আমদানি করা হতো। এ সময় কালিকাট, চট্টগ্রাম, সুরাট, বোম্বাই প্রভৃতি বিখ্যাত বাণিজ্যিক বন্দর ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। শিল্পদ্রব্য উৎপাদন, ইন্ডাস্ট্রিজ প্রোডাকশন। মুঘল আমলে ভারতের বিভিন্ন জায়গায় আঞ্চলিক শিল্প গড়ে ওঠে। এ সময় লাহোরে শাল, ফতেহপুর এবং সিক্রিতে কার্পেট,
গুজরাট ও বুরহানপুরে সুতি বস্ত্র আদি এবং ঢাকায় মসলিন তৈরি হতো। কৃষি ব্যবস্থা, এগ্রিকালচার সিস্টেম। ভারতীয় উপমহাদেশে ভৌগোলিকভাবে কৃষি প্রধান অঞ্চল। মুঘল যুগে ভারতে প্রচুর চাল, চিনি, ডাল, গম, তামাক ইত্যাদি উৎপাদিত হতো। সম্রাট আকবরের শাসনামলে ভারতে কৃষির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গ্রামীণ অর্থনীতি, রুরাল ইকোনমি। মুঘল আমলে ভারতের গ্রামীণ অর্থনীতি ছিল একটা স্বয়ংসম্পূর্ণ ক্ষেত্র বিশেষ গ্রামীণ অঞ্চলে বিনিময় প্রথার মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকর্ম সম্পাদিত হতো। গ্রামে জমিদারি প্রথার মাধ্যমে কৃষি চাষ, রাজস্ব আদায়ের ব্যবস্থা প্রচলিত ছিল। গ্রামীণ অর্থনীতি ছিল মুঘল সাম্রাজ্যের চালিকা শক্তি। আমরা ক্লাসের শেষে চলে আসছি। মূল্যায়ন। মুঘল কেন্দ্রীয় সরকারের প্রধান ছিলেন কে? মুঘল শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়? জনগণের নৈতিক চরিত্রের তত্ত্বাবধায়ক বিষয়ক প্রধান কর্মকর্তার নাম কি? কেন্দ্রীয় সরকারের অর্থ রাজস্ব বিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি কি? প্রাদেশিক প্রশাসনিক প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কি? মোগল আমলে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা কয় শ্রেণীতে বিভক্ত? আমরা উত্তরগুলো প্রদান করছি। মুহতাসিব হচ্ছে চরিত্রবান নৈতিক বিষয়ের কর্মকর্তা। কেন্দ্রীয় সরকার অর্থ রাজস্ব বিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি ছিল দিওয়ান। প্রাদেশিক প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা হচ্ছে সুবেদার। মুঘল আমলের ভারতবর্ষে সমাজ ব্যবস্থা 3 শ্রেণীতে বিভক্ত ছিল। দলীয় কাজ। প্রাদেশিক শাসন ব্যবস্থা বিশ্লেষণ করো। শাপলা এবং গোলাপ দুইটি দল। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ব্যাখ্যা করো। দলীয় কাজের প্রশ্নগুলো তোমরা বাসায় অধ্যয়ন করবে, কারণ পরীক্ষাতে বিভিন্ন উদ্দীপকের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থা এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থা উল্লেখ করো পরীক্ষায় প্রায়ই আসে। বাড়ির কাজ। মুঘল আমলে আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। আমরা ক্লাস শেষে চলে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।